সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকে আলোচনা করব Lenovo ল্যাপটপ নো পাওয়ার হয়ে গেলে আমরা কিভাবে ট্রেস আউট করব। আর এই মাদারবোর্ডটাও নো পাওয়ার হয়েছিল, আমরা কোন চিপ চেঞ্জ করছি এবং এটা কিভাবে আমরা বুঝলাম যে এই চিপটা চেঞ্জ করতে হবে সেই বিষয়টা নিয়ে ডিটেলস আপনাদের সাথে কথা বলবো। আশা করি এই ধরনের মাদারবোর্ডগুলো, ল্যাপটপের মাদারবোর্ডগুলো কিভাবে কাজ করে সেটারও একটা বেসিক ধারণা আপনারা পাবেন। মাদারবোর্ডের পার্ট নাম্বার যদি আমরা দেখি NMA311, তো এটা হচ্ছে লেনোভোর একটা মাদারবোর্ড। তো নো পাওয়ারের ক্ষেত্রে আমরা যেটা ফার্স্ট স্টেপে দেখব সেটা হলো ভিন সেকশন। আমাদের যে ডিসি কানেক্টর, এখান থেকে যে ভোল্টেজটা যাবে সেটা ভিন সেকশনটা মানে পার হবে। তো ভিন সেকশনটা পার বলতে যে আমরা জানি যে ফার্স্ট মসফেট, সেকেন্ড মসফেট হয়ে কারেন্ট সেন্সিং রেজিস্টার হয়ে তারপরে পুরো মাদারবোর্ডে ডিস্ট্রিবিউশন হবে এবং এইটার ভিতরে থাকে হচ্ছে 3 ভোল্ট 5 ভোল্টের আইসি। তো এটা সিঙ্গেল চিপে হতে পারে, আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালিও হতে পারে। এই মাদারবোর্ডে ব্যবহার করা হয়েছে দুইটা চিপ, 3 ভোল্টের জন্য বিকিউএনসি এবং 5 ভোল্টের জন্য সিকিউএনসি। এছাড়াও র্যামের ভোল্টেজ, তারপরে প্রসেসরের ভোল্টেজ, এগুলো কিন্তু লাগবে প্রতিটা মাদারবোর্ডে, যা সেম এটাতেও সেম আছে। এখন আমরা যখন কাজ করব তখন আমরা কি দেখব? ফার্স্টে দেখব যে মাদারবোর্ডের ভিন সেকশনটা পার হচ্ছে কিনা। ভিন সেকশনটা দেখার জন্য আমরা কি করব, প্রপটাকে গ্রাউন্ডের সাথে রেখে আমরা রেড প্রপটা দেখব। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে দুইটা যে মসফেট দেখতে পাচ্ছি, এটা হলো ভিন সেকশনের মসফেট। আচ্ছা, আমি মিটারটাকে আর একটু কাছে নিয়ে আসি। তো আমরা এখানে তার আগে বলে নিই, এই মাদারবোর্ডে আমরা যে চিপটা চেঞ্জ করছি সেটা হলো আমরা এই চিপটা চেঞ্জ করছি। এখানে রাখি, এখান থেকে আপনাদেরকে দেখা দিচ্ছি। আমি চেষ্টা করব এটাকে যদি একটু বড় করে আপনাদেরকে দেখা দিতে পারি। তো এই চিপটা কেন চেঞ্জ করলাম আমরা ওইখানে একটু দেখাবো। দেখেন এই চিপটা, এটা হলো 3 ভোল্টের চিপ, এটা হলো বিকিউএনসি চিপ। আমি এখান থেকে যদি দেখাই, 3 ভোল্টের যে চিপটা আছে সেটা আমরা চেঞ্জ করছি, এটা হলো সেই চিপ। তো এইটা কেন চেঞ্জ করা হলো, এই চিপটা কেন চেঞ্জ করা হলো, তো সেই জিনিসটাও আলোচনা করব আপনাদের সাথে। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে এই ধরনের মাদারবোর্ডগুলো ফার্স্ট স্টেপে ভিন সেকশন পার হওয়ার পরে কীভাবে 3 ভোল্ট 5 ভোল্টের চিপটাকে চেক করতে হয়। তো আমি এই চিপটাকে এখন হচ্ছে একটু সাইডে রাখতেছি। ফার্স্টে আমরা যে কাজটা করব, মাদারবোর্ড নো পাওয়ারের ক্ষেত্রে আমরা অ্যাডাপ্টারটা দেওয়ার পরে কোনো শর্টিং আছে কিনা সেটা দেখব। তো শর্টিং তো আমরা জানি যে সিএলআরের যদি আমরা আউটপুটে কি করি, সিএলআরের আউটপুটে যদি শর্টিং চেক করি রেড প্রপ গ্রাউন্ডে রেখে, তাহলে আমরা কি শুনতে পারবো? বিপ শুনতে পারবো, লো ইম্পিডেন্সের সাথে বিপ শুনতে পারবো। সেক্ষেত্রে আমরা ধরতে পারি মাদারবোর্ডটা শর্টিং আছে। আচ্ছা, যদি কোনো কারণে শর্টিং আমরা না পাই, তাহলে সেক্ষেত্রে 3 ভোল্ট 5 ভোল্ট হচ্ছে কিনা তার আগে দেখার আগে আমরা দেখবো যে ভিন সেকশনটা পুরোপুরি কমপ্লিট হচ্ছে কিনা। এই যে দুটা মসফেট আছে, এই দুটা মসফেট প্রপারলি আপনার কি হচ্ছে, গেট বাইসিং হচ্ছে কিনা সেটা আমরা দেখব। এটা হলো ফার্স্ট মসফেট, ফার্স্ট মসফেটের গেটে আমরা দেখতে পাচ্ছি 5 ভোল্ট গেটে, তারপরে 20 ভোল্ট, আবারও এখানে 20 ভোল্ট এবং সিএলআরে হচ্ছে 20 ভোল্ট চলে যাচ্ছে। এইখানে ভিন সেকশনটা কিভাবে কাজ করে আর হচ্ছে ভিন সেকশনটা নিয়ে মূলত আজকের কথা বলবো না, বলবো হলো 3 ভোল্টের চিপ নিয়ে। আমরা চার্জিং আইসিটা যদি দেখি, BQ24737 মানে 24737 হচ্ছে এটাতে চার্জিং আইসি ব্যবহার করা হয়েছে BQ সিরিজের। তো BQ সিরিজের আমরা যদি আইসিটা একটু নাম্বারটা দেখতে যাই, BQ আমরা দেব, দেখেন আমি এটার 24 কত দেখছি আমরা 737। আপনারা এরকম ডায়াগ্রামটাকে নিয়ে নেবেন, তাহলে সেক্ষেত্রে খুব সহজে খুব সুন্দরভাবে এই মাদারবোর্ডগুলোকে আপনারা কাজ করতে পারবেন। প্রত্যেকটা মাদারবোর্ডের কি থাকে, ডায়াগ্রাম থাকে, বোর্ড ভিউ থাকে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি যেই মসফেটের কথা বলতেছিলাম, দেখেন ফার্স্ট মসফেট এবং সেকেন্ড মসফেট, এখানে হলো কি চ্যানেল মসফেট ব্যবহার করা হয়েছে, এখানে হলো পি চ্যানেলের মসফেট ব্যবহার করা হয়েছে। তো ভিন বলতে 20 ভোল্ট, এটা ফার্স্ট মসফেট, সেকেন্ড মসফেট হয়ে এই যে সিএলআর কারেন্ট সেন্সিং রেজিস্টর এখানে আসবে। এখান থেকে এই যে আমরা বি প্লাসটা দেখতে পাচ্ছি, এই বি প্লাস এখান থেকে আমাদের মাদারবোর্ডের কি হবে, এটা হলো ডিসচার্জিং মসফেট, এখানে থাকে হলো দুইটা চার্জিং মসফেট। তো এখানে হলো চার্জিং আইসিটা BQ24737 এটা ব্যবহার করা হয়েছে। এই ফার্স্ট স্টেপ কারেন্ট সেন্সিং রেজিস্টর সিএলআর পর্যন্ত যদি আমাদের ভোল্টেজ চলে যায়, তারপরে আমরা চেক করব 3 ভোল্ট 5 ভোল্ট জেনারেট হচ্ছে কিনা। আর যদি শর্টিং থাকে তাহলে শর্টিং দেখবেন, আর যদি গেট বাইসিং না হয় কেন হচ্ছে না সেটা আমাদেরকে দেখতে হবে। আমি স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা করে ভিডিও দেবো, আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আস্তে আস্তে আমরা এইসব মাদারবোর্ডের ভিডিও দেবো। আমি এখন যেটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা হলো দুইটা চিপ আপনারা দেখতে পাচ্ছেন, একটা 3 ভোল্টের এবং একটা হচ্ছে 5 ভোল্টের। এটা 5 ভোল্টের, এটা 3 ভোল্টের। PU401 নাম্বারিং করা আছে আর PU402। এখন কোন চিপ কোন কাজে, এটার জন্য আপনাকে খুব বেশি কিছু জানার দরকার নাই। আপনি এখানে ডায়াগ্রামে সার্চ দিবেন PU401 ইন্টার দেব। তো এখানে এটা হচ্ছে একটা ডায়াগ্রাম, মানে সিকোয়েন্সের ডায়াগ্রাম। এখান থেকে অনেক কিছু আপনি বের করতে পারবেন যে মাদারবোর্ডটা কিভাবে চলে। তো এটা হলো সেই চিপ PU401। তো এই চিপটা কিভাবে কাজ করে, এখানে লেখা আছে বি প্লাস মানে হলো এর ভিন ভোল্টেজ, এবং এটার অ্যানাবল হবে EC1 মানে S51 যেটা
যেটা সেই S51 EC1 যখন আসবে তখন এটাতে ভোল্টেজ হবে 3 ভোল্টেজ অলওয়েজ হবে। তো 3 ভোল্ট অলওয়েজ হচ্ছে কিনা আমরা একটু আগে দেখে নিই 3 ভোল্টটা অলওয়েজ হচ্ছে কিনা এখন। তো আমরা এখন এখানে দিচ্ছি, এই মিটারটাকে একটু কমাই দিলাম। তো 3 ভোল্ট দেখেন 3 ভোল্ট তৈরি হচ্ছে, আর আমরা এই কয়েলে যদি রাখি এই কয়েলেও কিন্তু 5 ভোল্ট তৈরি হচ্ছে। এখন কোনো কারণবশত যদি 3 ভোল্ট তৈরি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা চেক করব যে 3 ভোল্ট কেন তৈরি হচ্ছে না। তার আগে আমরা দেখব যে এই যে এখান থেকে দেখব বি প্লাস মানে আমাদের 19 ভোল্ট অথবা 20 ভোল্ট মানে অ্যাডাপ্টারের ভোল্টেজ এটা আসতেছে কিনা। তো তারপরে আমরা দেখব অ্যানাবল EC1 এটা জেনারেট হচ্ছে কিনা, মানে এটা আসতেছে কিনা। তো এটা আসার পরে কয়েল যেটা, এই কয়েলে 3 ভোল্ট অলওয়েজ এই ভোল্টেজটা তৈরি হবে। তো তার আগে এটা হওয়ার আরেকটা নিয়ম আছে, সেটা হলো এই যে চিপটা আছে এই চিপটার এখানে দেখেন 5 নাম্বার পিনে লেখা আছে LDO মানে 3 ভোল্ট লো পাওয়ার, 3 ভোল্ট LP 3 ভোল্ট লো পাওয়ার LDO লো ড্রপ আউট ভোল্টেজ। এই ভোল্টেজটা কিন্তু জেনারেট হবে অলওয়েজের আগে। তো এই ভোল্টেজটা কত নাম্বার পিনে হচ্ছে সেটা আমরা দেখব যে কত নাম্বার পিনে হচ্ছে। আর এইটা বোঝার জন্য আরেকটা সুবিধা আছে যে কত নাম্বার পিনে হচ্ছে এটা চেক করতে পারবেন আপনি। এখানে জাম্পার প্যাড থাকে, ক্যাপাসিটর থাকে, সেই জিনিসগুলোতেও আপনি চেক করতে পারবেন। তো এটার যদি আমি পয়েন্ট দেখতে যাই তাহলে দেখেন এখানে আগে চিপটাকে আমাদেরকে দেখতে হবে যে চিপটার মানে একসাথে মানে পিনগুলো আছে কিভাবে, সেটা দেখার জন্য আমি পিকচারটা রাখছি। আপনাদের আজকের ভিডিও থেকে আশা করি একটা ইনফরমেশন পাবেন। এই চিপটা দেখেন এই 1 2 3 4 5 6 একসাথে 6টা পিন থাকার পরে 7 নাম্বারটা কিন্তু নিচে আছে এর, ঠিক আছে। তারপর 8 নাম্বারটা দেখেন এরকমভাবে আছে, 9 নাম্বারটা একদম গ্রাউন্ড এভাবে রাখা আছে, 10 নাম্বারটা একদম এই চিপেরই নিচে আছে। এবং এই চিপটার সাথে কিন্তু মসফেট বিল্ট ইন আছে। এবং এই চিপের মানে পিনগুলো কোন পিন কিসের কাজে ব্যবহার হয় সেটা এটা ডাটা শিটে আপনারা দেখতে পাবেন। অ্যানাবল পাওয়ার গুড, তারপরে কারেন্ট লিমিট সেটিং পিন মানে 3 নাম্বার ILMT, FB মানে ফিডব্যাকের আউটপুট ফিডব্যাক পিন, VCC এর ইন্টারনাল LDO আউটপুট 5 নাম্বার পিনে হলো। দেখেন VCC মানে LDO আউটপুট, এটাতে জেনারেট হবে। তো এটাতে জেনারেট কি হবে, এটাতে 3 ভোল্ট LDO তৈরি হবে, 3 ভোল্ট LDO। তো এটা হলো সেই LDOর আমরা চেক করব 3 ভোল্ট PJ404 3 ভোল্ট LDO তৈরি হচ্ছে কিনা এটা আরেকটা জায়গা থেকে আমরা দেখে নিতে পারবো। এভাবে আপনারা কাজ করবেন তাহলে স্টেপ বাই স্টেপ ধরতে পারবেন, কারণ সিকোয়েন্সের সাথেও কিন্তু আপনি করতে পারবেন। এখানে যেমন জাম্পার এখানে লেখা আছে PJ402, ঠিক আছে, PJ402 এবং এই যে এখানে লেখা আছে PJ401, এই যে এইগুলো আছে জাম্পার প্যাড, এগুলো কিন্তু ডিটাচ করা যায়, ঠিক আছে। যেমন এখানে লেখা আছে PJ4, এটা কিন্তু ডিটাচ করা যায়। তো আউটপুটে যদি কোনো কারণে শর্ট থাকে তাহলে আপনি এই শর্টিংটা চেক করার জন্য এটাকে ডিটাচ করে দেখতে পারবেন যে কোন জায়গায় শর্টিং আছে। তো আমরা এখানে দেখে নেব যে 3 ভোল্ট LDOটা তৈরি হচ্ছে কিনা। তো LDOটা আমাদের তৈরি হচ্ছে মাদারবোর্ডে। আচ্ছা, এটা হলো PJ401। আমরা যদি এই পাশ থেকে দেখি তাহলে দেখেন PJ401 এটা হলো অ্যাডাপ্টারের যে ভোল্টেজ PJ401 মানে সেই ভোল্টেজটা ভিনের লাইনটা হচ্ছে PJ401 এটা। তারপর আমাদের এখানে 19 ভোল্ট আসবে। আমাদের তো অ্যাডাপ্টারে 20 ভোল্ট, যেহেতু এখানে 20 ভোল্টের অ্যাডাপ্টার দেওয়া হয়েছে 20 ভোল্ট LDO আসবে। এরপরে এই যে কয়েলে ভোল্টেজ যদি না আসে তাহলে আমাদেরকে কি দেখতে হবে, আমাদেরকে দেখতে হবে যে এইটার, আচ্ছা এখান থেকে দেখা যাচ্ছে না, এখান থেকে দেখা যাচ্ছে না। এই যে কয়েলের ভোল্টেজটা যদি না আসে তাহলে আমরা দেখব যে এটার অ্যানাবলটা আছে কিনা। সেটা হলো কত নাম্বার পিনে, 1 নাম্বার পিনে কি থাকতে হবে, EC1। আমি এই পাশ থেকে দেখাই EC1 যেটা কিনা এই যে পয়েন্টটা আপনি চেক করতে পারবেন, যে পয়েন্টে EC1 আমরা মিটারে দেখব EC1টা আসছে কিনা। EC1টা তখনই আসবে LDO ভোল্টেজটা চিপের কাছে আয়োর কাছে যাবে, আইও বলতে SIO, আমি এই পাশটা থেকে দেখাই SIOর কাছে যাবে। এটা একটা সিকোয়েন্সটা আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে। তো এই মাদারবোর্ডগুলো কাজ করা না অনেক সহজ, এগুলো আসলে আমাদের কাছে মনে হয় অনেক কঠিন। আপনাদের হয়তো একটু ব্যাকা হয়ে যাচ্ছে, দেখতে অসুবিধা হচ্ছে। এই যে SIO, এই SIO থেকে আপনার হচ্ছে কি যাবে EC1 S51। তো তারপরে এখানে কয়েলে ভোল্টেজ তৈরি হবে। তো কয়েলে ভোল্টেজ তৈরি না হলে আমরা অনেক সময় আগে চিপ খুলে মানে চেঞ্জ করব, আমরা দেখব EC1টা জেনারেট হচ্ছে কিনা। এই LDO এটা থেকে যে লো ড্রপ আউট যে ভোল্টেজটা জেনারেট হবে সেটা কোথায় যাবে, সেটা হচ্ছে আয়োর কাছে যাবে। আয়ো তারপরে এখানে রিলিজ করবে S51, তারপরে আপনার এই কয়েল ভোল্টেজটা হবে। এই কয়েল ভোল্টেজটা 3 ভোল্ট 5 ভোল্ট এই ভোল্টেজগুলো হবে। 3 ভোল্টটা তৈরি হচ্ছিল না, যার কারণে আইসিটা চেঞ্জ করা হয়েছে। আর এই চিপগুলো যখন চেঞ্জ করবেন তখন দেখেন আমি একটা জিনিস বলি যে এটার নিচে দেখেন যেহেতু অনেকগুলো পিন আছে,
যেমন একসাথে আছে এবং এটা কিভাবে মানে ডিজাইন করা আছে, এই ডিজাইনটা যখন আপনি এখান থেকে পিকচার থেকে দেখবেন, এটা হলো একটা ইমেজ, এখান থেকে দেখলে আপনি বুঝতে পারবেন যে এলএক্স, ঠিক আছে, লো ড্রাইভ, বিসিসি, বিএস মানেটা কি, বিএস মানে বুট স্ট্র্যাপ পিন, এভাবে ডিটেলস এগুলো ডাটা শিট আপনি যদি দেখেন তাহলে সেক্ষেত্রেও বুঝতে পারবেন। 3 ভোল্ট না হওয়ার কারণে মাদারবোর্ডটা অন হচ্ছিল না। এখন যদি আমরা এটা সুইচ করি এবং এটা ডিসপ্লেতে দিই তাহলে দেখতে পাবো ডিসপ্লে চলে আসবে। এই মাদারবোর্ডগুলো আপনারা যখন কাজ করবেন নো পাওয়ারের ক্ষেত্রে তখন অবশ্যই শর্টিং দেখবেন। 3 ভোল্ট যদি তৈরি না হয় তাহলে 3 ভোল্ট 5 ভোল্ট কী করে তৈরি হয়, এগুলোর অ্যানাবলটা একই। 3 ভোল্ট এই যে লো ড্রপ আউট, এটা আয়োর কাছে যাবে, যাওয়ার পরে এই ইসি1টা আসবে, তারপরে এই যে কয়েলে PL401 এখানে 3 ভোল্ট তৈরি হবে। তো এগুলোর সিকোয়েন্সও আপনি মানে এটার যে সিকোয়েন্সগুলো থাকে সিকোয়েন্সটাও আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কার পরে কোনটা তৈরি হবে। এগুলো কিন্তু প্রতিটা ডায়াগ্রামে দেওয়াই থাকে ভাই, কিন্তু আমরা আসলে খেয়াল করি না, যার কারণে মনে হয় যে এই কাজগুলো অনেক কঠিন। এটা PU301, এটা হলো চার্জিং আইসি। তারপরে এই যে এটা আসবে এই 3 ভোল্ট চিপের কাছে আসবে, এই এলডিওটা যাবে, এলডিওটা গেলে তারপরে ইসি1 আসবে। আর যদি আপনার ব্যাটারিতে চলে তাহলে সুইচ করার পরে দেখেন ডট 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 দিয়ে ভিতর দিয়ে দিছে, সুইচ করার পরে তারপরে ইসি1টা জেনারেট হবে। এই ইসি1টা যাওয়ার পরে 3 ভোল্ট অলওয়েজ হবে। তো 3 ভোল্ট অলওয়েজ হওয়ার পরে পিসিএসের আরএসএম আরএসটি হবে। তো এই জিনিসগুলো তারপরে সিকোয়েন্স ধরে ধরে আপনি কাজ করতে পারবেন যে কোনটার পরে কোনটা কাজ করে। তো বেসিক আসলে যে জিনিসটা হয় 3 ভোল্ট 5 ভোল্টের চিপগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু আমরা অনেক সময় দেখি অনেকে চিপগুলো শুধু আপনার চেঞ্জ করে ফেলে, কিন্তু আপনারা দেখবেন যে ইসি1 আসছে কিনা, তারপরে যদি জেনারেট না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা চিপ চেঞ্জ করবেন, ঠিক আছে। আর যদি ইসি1 না আসে, কেন আসছে না, আচ্ছা 3 ভোল্ট এলডিওটা তৈরি হচ্ছে কিনা, এখন এটার ইনপুট আসতেছে এলডিও হচ্ছে না, তখন আপনি চেঞ্জ করলেন। তো এইভাবে কাজ করতে হবে। তো আমরা এখন মাদারবোর্ডটাকে ডিসপ্লের জন্য কি করব, চেক করব। আর একটা জিনিস হচ্ছে, আপনারা যদি কোনো কারণবশত এই যে ভিন সেকশন, মানে এটা অবশ্যই আমি করব, তবে এই মাদারবোর্ডেরই উপরে না, অন্য মাদারবোর্ডের উপরে করব। তো যার কারণে এই ধরনের বিষয়গুলো যদি আপনারা জানতে চান তাহলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। এই যে এখানে যে চিপটা বললাম, যে দুইটা মসফেটের কথা বললাম ভিন সেকশনের, একটা হলো PQ301 আর একটা PQ302, এগুলো হলো পি চ্যানেলের মসফেট। তারপরে এটা হলো কারেন্ট সেন্সিং রেজিস্টার PR031। এই যে লেটারগুলো লেখা আছে না PR031, এটা দিয়ে আপনি খালি ডায়াগ্রামে যদি সার্চ দেন তাহলে কিন্তু আপনি পাবেন। এটার জন্য খুব কিছু করার দরকার নাই। আমি একটা ভিডিওতে বলছি যে এটার জন্য রকেট সায়েন্স জানার দরকার নাই, তো এক ভাই কমেন্ট করছেন যে ঠিকই বলছেন আর কি। তো বিষয়টা হলো তাই, এগুলোর জন্য রকেট সায়েন্স জানার দরকার নাই। এই যে PQ301 ফার্স্ট মসফেট, সেকেন্ড মসফেট, CLR কারেন্ট সেন্সিং রেজিস্টার, ডিসচার্জিং মসফেট, আর এটা হলো চার্জিং মসফেট, আর এটা হলো চার্জিং আইসি। চার্জিং আইসির বিকু সিরিজের লাস্টের পিনটা হয় VCC, এসি ডিটেক্ট থাকে, এসি ওকে থাকে, ঠিক আছে। আর যদি আপনার পি চ্যানেল হয় তাহলে ভোল্টেজ ডিভাইডার হয়, লজিক দিয়ে হয়। আর যদি কোনো কারণে এন চ্যানেল ব্যবহার করা হয় তাহলে এসি ড্রাইভের মাধ্যমে কি হয়, এটা হলো এই ভোল্টেজগুলো পাস করানো হয়। তবে সামনে আমি ভিডিও দেব, সেটা হচ্ছে আপনার টাইপ সি পোর্ট নিয়ে, এবং সেটা কয়েকটা ভিডিও হবে টাইপ সি পোর্ট কীভাবে কাজ করে, কাজ না করলে কীভাবে আমরা কাজ করব, টাইপ সি পোর্টের ইন ডিটেলস, এটার যে সিসি লাইন কীভাবে আপনার কমিউনিকেশন করে। তো এই ধরনের বোর্ডগুলো যদি আপনাদের নো পাওয়ার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই শর্টিং চেক করতে হবে। তারপরে প্রত্যেকটা কয়েলের ইম্পিডেন্স চেক করবেন যে কোনো লাইনে প্রবলেম আছে কিনা, কোনো লাইনে শর্টিং আছে কিনা, আর কোন কয়েল কোন পার্টস কী কাজে ব্যবহার করা হয়েছে সেটা আপনি দেখতে চাইলে বোর্ড ভিউয়ে কিংবা ডায়াগ্রামে যদি আপনি সেই ডিনোটিং লেটার দিয়ে সার্চ করেন তাহলে সেটা কোন পার্টস কী কাজে ব্যবহার করা হয়েছে সেটা বুঝতে পারবেন। আর কোনটার পরে কোনটা কাজ করবে কিংবা লাগবে, প্রয়োজন হবে, সেটা যে আপনাদেরকে সিকোয়েন্সটা দেখালাম সেই সিকোয়েন্সটা থেকেও আপনারা খুব সহজে ট্রেস আউট করতে পারবেন। তো এইটা ছিল লেনোভো ল্যাপটপের এই মাদারবোর্ডের উপরের ভিডিও, NMA311 নো পাওয়ার একটা কেস স্টাডি। 3 ভোল্ট চিপ কীভাবে আইডেন্টিফাই আপনারা করতে পারবেন যদি প্রবলেম হয়। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আজকের ভিডিও সম্পর্কে আপনারা কমেন্ট করবেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা হবে গাইস অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।